আচ্ছা নেক্সট নন বেসিক ভেরিয়েবলের ঘর হচ্ছে দেখো আমাদের, তাহলে 1 5 মানে এই ঘরটা দেখো নেওয়া হয়ে গেল। এবার এই ঘরটার জন্য আসছি, এটা হচ্ছে দেখো x21 x21। এবার দেখো এর জন্য তাহলে কি পাবে না, x21 এর জন্য হবে দেখো a21 ইজ ইকাল টু ক্যাপিটাল A21 ইজ ইকাল টু কত লিখবো না, ক্যাপিটাল A21 ইজ ইকাল টু হবে দেখো u2 প্লাস v1 মাইনাস c21। তা u2 মানে কত, u2 মানে হচ্ছে -5 প্লাস v1 মানে হচ্ছে দেখো +3 মাইনাস c21 মানে 1। তাহলে -5 +3 -1 করলে কত হচ্ছে -3 x21 হয়ে গেল। এরপরে দেখো তার পরের ঘরটা কিন্তু বেসিকের ঘর, তাহলে নেক্সট নন বেসিক হচ্ছে তোমার x23। তাহলে x23 এটা কত পাবো না, x23 হয়ে যাবে দেখো এখানে, তাহলে a23 ইজ ইকাল টু তোমার হয়ে যাবে দেখো u2 মানে হচ্ছে -5 প্লাস v3 মানে হচ্ছে দেখো 9 মাইনাস 7। তার মানে করলে কত হচ্ছে তোমার, এদিকে আসছে 4 মাইনাস 7 মানে তোমার বলো কত আসছে, আবার ভুল হলো, x21 2223। তাহলে u2 প্লাস v3 মানে 4, এটা ঠিক আছে, -5 প্লাস 4 মাইনাস 7, তার মানে এটা কত আসছে -8 দেখো। আচ্ছা নেক্সট আসছি দেখো x24 পাবো আমরা a24 মানে তাহলে হবে দেখো -5 প্লাস v4 মানে হচ্ছে তোমার 8 মাইনাস c24 মানে হচ্ছে 2। তার মানে এখান থেকে তোমার কত আসছে বলো, 1 হচ্ছে। আচ্ছা এবার দেখো a24টা আমরা 1 পেয়ে গেলাম। নেক্সট এবার আসছি দেখো আমাদের a25টা দেখো বেসিক সেলের ঘর, তাহলে এটা নন বেসিকের ঘরে যাবে না, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, একবারে শেষটা মানে হচ্ছে তোমার ফাইনালি x35। ঠিক আছে, একদম শেষটা হচ্ছে x35। তাহলে তার জন্য দেখো হবে a35 সমান, তাহলে u3 প্লাস v5 মানে হচ্ছে দেখো u3 মানে হচ্ছে দেখো 0 প্লাস v5 মানে হচ্ছে দেখো 6 মাইনাস 12। তার মানে এটা আসছে দেখো -6 আমাদের। তাহলে এবার ভালো করে খেয়াল করে দেখো এখানে তোমার যদি অল এআই যেগুলো বার করলে মানে নন বেসিক সেলে তোমার এটাকে বলা হয় সেল ইভালুয়েশন এআই যেগুলোকে, তাহলে নন বেসিক সেলের যে সেল ইভালুয়েশনটা ক্যালকুলেট করলে তোমরা সেই নন বেসিক সেলের সেল ইভালুয়েশনে এআই যেগুলো যদি সমস্তগুলো লেস দেন 0 চলে আসে, তাহলে আমাদের সলিউশন যেটা পেয়েছি, অর্থাৎ সলিউশন যেটা পেয়েছি মানে এই টেবিলে সলিউশন যেটা হবে সেই সলিউশনটাই হয়ে যাবে আমাদের রিকোয়ার্ড অপটিমাল সলিউশন। কি বললাম বুঝেছো? এবং সেই রিকোয়ার্ড অপটিমাল সলিউশনটা ইউনিক হবে, অর্থাৎ ওইটাই শুধুমাত্র পাওয়া যাবে কখন না, যদি আমাদের এই সমস্ত এআই যেগুলো মানে সেল ইভালুয়েশনগুলো নন বেসিক সেলের সেল ইভালুয়েশনগুলো যদি নেগেটিভ আসে। কিন্তু খেয়াল করে দেখো এরা এখানে কিন্তু সমস্তগুলোই নেগেটিভ এসছে, শুধু একটা বাদ দিয়ে, সেটা হচ্ছে a24 সমান 1, এইটা কিন্তু আমাদের পজিটিভ চলে এসছে। এবার এখানে যদি তিনটে কন্ডিশন আছে, একটা বললাম যদি সমস্ত এআই যেগুলো লেস দেন 0 হয় তাহলে সলিউশন যেটা পাওয়া যাবে সেটা তোমার অপটিমাল এবং ইউনিক সলিউশন হবে, মানে ইউনিক অপটিমাল সলিউশন হবে। যদি সমস্ত এআই যেগুলো লেস দেন 0 হয় কিন্তু অন্তত একটা যদি এআই যে সমান 0 হয়ে যায়, আবার বলছি সমস্ত এআই যে যদি লেস দেন 0 হয়, ঠিক আছে, ইফ অল এআই যে লেস দেন 0 উইথ অ্যাট লিস্ট, ঠিক আছে, একটা অন্তত যদি এআই যে সমান 0 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সলিউশনটা অপটিমাল হবে কিন্তু ইউনিক হবে না। আর 3 নাম্বার হচ্ছে যদি এআই যেগুলো সমস্ত গ্রেটার দেন 0 হয়ে যায়, ঠিক আছে, এআই যেগুলো সমস্ত গ্রেটার দেন 0 হোক বা অন্তত একটা যদি গ্রেটার দেন 0 হয়, অ্যাটলিস্ট একটা যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে কিন্তু ওই স্টেপেতে সলিউশনটা অপটিমাল হবে না।
তাহলে আমরা যেটা ট্রান্সপোর্টেশন টেবিলে দেখো পেয়েছি, ঠিক আছে, এইটা কিন্তু আমাদের অপটিমাল সলিউশন হচ্ছে না। এবার তাহলে প্রশ্ন আসছে যে অপটিমাল সলিউশনটা তাহলে কি হবে বা কিভাবে বার করবো, তাহলে না এইখানেই দেখো এবার লুপের ব্যাপারটা কিন্তু আনতে হবে। ঠিক আছে, তাহলে আমি টেবিলটা দেখো আর একবার ফ্রেশ করে লিখছি টেবিলটা, তোমরাও টেবিলটা খাতায় তুলবে। টেবিলটা দেখো একটু বড় করেই টেবিলটা আঁকছি, দেখো এখানে এবার লুপের ব্যাপারটা এখানটা ভালো করে বুঝবে কি বলছি। না 2, 11, 10, 3, 7 আর 1, 4, 7, 2, 1, 3, 9, 4, 8, 12। আচ্ছা, এখানে আমরা পেয়েছিলাম দেখো u1 সমান -5, u2 ইজ ইকাল টু -5, u3 সমান 0। আর এদিকটা পেয়েছিলাম v1 ইজ ইকাল টু 3, v2 সমান 9, v3 ইজ ইকাল টু 4, v4 ইজ ইকাল টু 8, v5 ইজ ইকাল টু 6। আচ্ছা, এইখানে দেখো আমাদের বেসিক সলিউশনের ঘরগুলো লিখবে 4, এইখানে লিখে নাও 2, এখানে হবে 6, এখানে হবে 3, এখানে হলো 1, এখানে হলো 4, এখানে হলো 1। এবার ভালো করে শোনো, নন বেসিক সেলের ঘরগুলো যখন করছো, ঠিক আছে, নন বেসিক সেলের ঘরগুলোতে দেখো এই 2 এর ঘরে ডান দিকেতে লিখবে, 2 এর ঘরেতে দেখো মানে A11টা আমরা কত পেয়েছি, A11টা পেয়েছি দেখো -4, ভালো করে খেয়াল করবে। তাহলে আমি A11 এর ঘরে -4টা দেখো কোথায় লিখছি, এটাকে গোল করে এরকম ভাবে দেবে, -4টা গোল করে দেবে। তারপরে দেখো A12টা পেয়েছি -7, -7 এখানে লিখবে, এটাকে গোল করে দেবে। তারপরে দেখো A13 পেয়েছি -11, আর A14 বেসিক সেলের ঘর, ঠিক আছে, আর A15টা পেয়েছি দেখো -6। নেক্সট চলে আসছি X21 এর ঘর, X21 এর ঘরে দেখো পেয়েছি আমরা কত, X21টা এসছে দেখো -3। তারপরে নেক্সট হচ্ছে X23, X23টা হচ্ছে দেখো -8। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো X24, ঠিক আছে, তোমার X24 এই ঘরটায় তোমার কত পেয়েছি, A24টা বলো, A24টা ছিল দেখো 1। আচ্ছা, আর একদম শেষ ঘরটায় দেখো, শেষ ঘরটায় একদম শেষ ঘরটা আমরা পেয়েছি কত, -6। ছকটা লিখে এরকম ভাবে যেমন ভাবে দেখালাম এইভাবে দেখাবে, বুঝেছে। এবার ভালো করে শোনো কি বলছি এখন, যেহেতু এবার A24টা সমান 1টা পজিটিভ এসছে, তাহলে এখান থেকে আমরা যেটা বললাম কন্ডিশনগুলো, সেই কন্ডিশন থেকে বলে দিতে পারবো কি না সলিউশনটা তোমার অপটিমাল হবে না। এবার তাহলে প্রশ্ন হচ্ছে যে অপটিমাল সলিউশনটা তাহলে কিভাবে বার করা যাবে। না অপটিমাল সলিউশন দেখো বার করতে গেলে তোমাকে যেটা করতে হবে, এবার লুপ ফর্ম করতে হবে। এবার লুপটা কিভাবে ফর্ম করছি সেটাই হচ্ছে প্রশ্ন, ভালো করে খেয়াল করবে। না যে ঘরটা, ঠিক আছে, যে মানে যেটা আমরা পজিটিভ পেয়েছি, অর্থাৎ এই যে A24 বা যেটা 1 আছে, এর ডান দিকেতে আমি এখানে থিটা অ্যাড করছি, ঠিক আছে, এই ডান দিকেতে থিটা যেমন ভাবে দেখাচ্ছি এরকম থিটা অ্যাড করবে তোমরা। এবার দেখো এই থিটাটাকে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে থিটাটাকে কিভাবে অ্যাডজাস্ট করব আমরা। না দেখো যেহেতু এখানে এক্সট্রা একটা থিটা অ্যাড করলাম, তাহলে তোমার পসিবিলিটি হচ্ছে যে তুমি আইদার এখান থেকে -থিটা করতে পারো, ঠিক আছে, এখান থেকে যদি -থিটা করো তাহলে এই কালামের থিটাটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ভালো করে বুঝবে কি বলছি কথাগুলো। এইখান থেকে যদি -থিটা করো তাহলে এই কালামের থিটাটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, কিন্তু এই থার্ড রোটায় তখন দেখো আরেকটা এক্সট্রা -থিটা চলে আসছে, তাহলে তোমাকে তো এই রোটাতেও থিটাটাকে অ্যাডজাস্ট করতে হবে।
তার মানে বেসিক সেলের কোথাও না কোথাও তোমাকে থিটাটা অ্যাড করতে হবে। মনে করো আমি এইখান থেকে মাইনাস থিটাটা অ্যাড করলাম, মাইনাস থিটা সাবস্ট্রাক্ট করলাম, ঠিক আছে, এই কলামটা থিটাটা অ্যাডজাস্ট হয়ে গেল। আর এই রোয়ে থিটাটাকে অ্যাডজাস্ট করার জন্য কেউ মনে করো এইখানে প্লাস থিটা সে অ্যাড করে নিল। ভালো করে বুঝবে কি বলছি। তাহলে সেক্ষেত্রে কি হবে না, এইখানে যদি কেউ প্লাস থিটাটা অ্যাড করে নেয় তাহলে দেখো এই কলামটার সেক্ষেত্রে কোনো আর বেসিক সেল নেই। দেখো তাহলে তখন কি হবে না, এই কলামটার কিন্তু থিটাটা আর অ্যাডজাস্ট হচ্ছে না, কারণ এইখানে একটা প্লাস থিটা এক্সট্রা চলে এসছে, তোমাকে মাইনাস থিটা এখানে একটা করতে হতো তবে তো অ্যাডজাস্ট হবে, কিন্তু সেই অ্যাডজাস্টমেন্ট করার দেখো এখানে জায়গা নেই আমার। এবার তার মানে কি না, এই ঘরটার সাথে প্লাস থিটা অ্যাড করা যাবে না। তার মানে এবার প্রশ্ন আসছে, যদি কেউ এইখানে প্লাস এখানে না করে কেউ যদি এই ঘরটাতে প্লাস থিটা করে, তাহলে খেয়াল করে দেখো তখন কিন্তু খুব সহজে সে কি করতে পারবে না, তখন দেখো এই কলামটায় থিটা অ্যাডজাস্ট করার জন্য এইখানে তখন সে কি করতে পারবে না, মাইনাস থিটা দেখো বাদ দিয়ে নিতে পারবে। তার মানে কি না, তার মানে দেখো সেক্ষেত্রে এই কলামে থিটাটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ড রোয়ে যে থিটাটা আমি এক্সট্রা অ্যাড করেছি, ঠিক আছে, সেই থিটাটাও সেকেন্ড রোয়ে থিটাটাও দেখো এইখানে মাইনাস থিটা করলে আমি এইখানে দেখো প্লাস থিটা তাহলে লিখে নিচ্ছি, তোমরাও লিখে নেবে। এইখানে দেখো প্লাস থিটা অ্যাড করলাম আর এইখানে দেখো মাইনাস থিটা অ্যাড করলাম। তাহলে খেয়াল করে দেখো একটা লুপের মতো ফর্ম হচ্ছে। দেখো এই যে থিটা অ্যাড করেছি, এই রোয়ের থিটাটা মাইনাস থিটা করে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে সেকেন্ড রোয়ের থিটাটা, এই কলামের থিটাটা দেখো এইখানেতে আমি মাইনাস থিটা করে দেখো অ্যাডজাস্ট করে নিচ্ছি, ঠিক আছে। আর এই রোয়ের থিটাটা দেখো এইখানে প্লাস থিটা করলে তাহলে এটা দেখো এই রোটা থিটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, আর এইখানে দেখো কলামে এটা মাইনাস থিটা করছি মানে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এই কলামে থিটাটাও। তাহলে লুপটা ফর্ম হচ্ছে কিভাবে না, খেয়াল করে দেখো তোমরা আলাদা কালি থাকলে ডটেড লাইন দিয়ে এইভাবে লুপটাকে দেখাবে। তাহলে দেখো এদের মধ্যে লুপটা ফর্ম হচ্ছে দেখো। এবার কেউ যদি বলতো সাপোজ যে আমি এইখানে থিটাটা অ্যাড না করে যদি এইখানে থিটাটাকে আমি যদি অ্যাড করতাম, তাহলে কিন্তু আবার এই কলামে এক্সট্রা যে থিটাটা অ্যাড হচ্ছে সেটা অ্যাডজাস্ট করার দেখো এখানে জায়গা নেই, কিন্তু বেসিক সেলের ঘরেতে কিন্তু অলওয়েজ থিটাটাকে অ্যাডজাস্ট করতে হবে। তার মানে কি হচ্ছে না, তার মানে তোমাকে থিটাটা কিন্তু এইখানেতে লিখি তোমাকে অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। তাহলে লুপটা ফর্ম হচ্ছে দেখো এইভাবে, ঠিক আছে। আশা করি বোঝা গেছে কি বললাম কথাগুলো। এবার এখন যেটা করতে হবে তোমাকে থিটার সব থেকে ছোট মান নিতে হবে, দ্য মিনিমাম ভ্যালু অফ থিটা। যার জন্য কি হবে না, এই যে লুপটা যেটা ফর্ম করেছি দেখো, ঠিক আছে, এই লুপের মধ্যে যে মানগুলো আছে, যে মানগুলো মানে এখানে থিটা, এখানে 1 মাইনাস থিটা, এখানে 1 প্লাস থিটা, এখানে 2 মাইনাস থিটা। এবার এই মানগুলোর মধ্যে we have to choose the minimum value of theta such that all the cell evaluation of the cell forming the loop will remain positive। তার মানে কি বলতে চাইছে না, থিটার সব থেকে মিনিমাম যে ভ্যালুর জন্য এই যে লুপটা ফর্ম হয়েছে যে সেলগুলো দ্বারা, সেই সেলগুলোর সেল ইভালুয়েশন গুলো যেন রিমেন পজিটিভ থাকে। তাহলে এখান থেকে দেখো আমরা পুট করব সেক্ষেত্রে কি না, 1 মাইনাস থিটা ইজ ইকাল টু 0 পুট করে দেবো। 1 মাইনাস থিটা ইজ ইকাল টু যদি 0 পুট করি মানে থিটা সমান যদি 1 হয়ে যায়, তাহলে খেয়াল করে দেখো এই যে লুপ ফর্ম হয়েছে যে সেলগুলো দ্বারা, সেই সেলগুলো তোমার সেল ইভালুয়েশন গুলো কি হয়ে যাচ্ছে না, all the cell evaluation of the cell forming the loop will remain positive। কি করে হচ্ছে না, দেখো এটা তখন কত হয়ে যাবে 1, এটা দেখো 0 হয়ে যাচ্ছে, এটা তখন হয়ে যাচ্ছে কত 2, আর এটা হয়ে যাচ্ছে দেখো 1। তাহলে এবার সেই মানটা তোমাকে নিতে হবে কিভাবে না, সব থেকে থিটার মিনিমাম ভ্যালুটা। এখানে কেউ 2 নিতে পারে থিটার, তাহলেও দেখো সেল ইভালুয়েশন গুলো কিন্তু সব পজিটিভ হচ্ছে, কিন্তু থিটার সবসময় মাথায় রাখবে মিনিমাম ভ্যালুটা নিতে হবে। থিটার মান 1 নিয়েও কিন্তু আমাদের সেল ইভালুয়েশন গুলো তোমার পজিটিভ চলে আসছে, সেই জন্য আমরা থিটার মানটা 1 নিচ্ছি 2 এর বদলে। 2 নিলেও পজিটিভ আসবে, কিন্তু তোমাকে এখানে থিটার ভ্যালুটা মিনিমাম নিতে হবে। তাহলে এখান থেকে এবার লিখছি দেখো, ভালো করে খেয়াল করবে, তোমরা কথাগুলো লিখে নাও। হেয়ার সিন্স a24, হেয়ার সিন্স a24 সমান 1, এখানে পাশে লিখে নাও গ্রেটার দেন 0 ব্র্যাকেটের ভেতরে। সো দিস সলিউশন ইজ নট অপটিমাল,
so this solution is not optimal, তাহলে সেক্ষেত্রে এই সলিউশনটা আমাদের অপটিমাল হবে না। এবার বলছি নাও উই ফর্ম এ লুপ, উই ফর্ম এ লুপ, এবং সেই লুপটা যে ফর্ম করব সেই লুপটা কার মধ্যে ফর্ম করব না উইথ দ্য সেল, উইথ দ্য সেল, কোন সেলটা না দেখো এই সেলটা হচ্ছে 2,4 উইথ দ্য সেল 2,4 অ্যান্ড দ্য বেসিক সেল, অ্যান্ড দ্য বেসিক সেলস, বেসিক সেলের ঘর কোনগুলো না বেসিক সেলস, দেখো বেসিক সেলের ঘর হচ্ছে এটা হচ্ছে 2 2 কমা দেবে, এটা হচ্ছে তোমার 3 2 অ্যান্ড 2 2 3 2 অ্যান্ড 3 4 as shown in the above table, as shown in the above table, যেটা আমরা উপরে টেবিলেতে দেখিয়েছি, ঠিক আছে, as shown in the above table। আচ্ছা এবার দেখো আমরা যেটা বললাম যে আমরা ওই থিটাটাকে অল্টারনেট সাইন দিয়ে আমরা কি করব না একটা লুপ ফর্ম করব, যেটা আমরা দেখালাম এখানেতে অল্টারনেটিং সাইন নিয়ে আমরা একটা লুপ ফর্ম করলাম, এবং লুপ ফর্ম করতে গেলে সবসময় অলওয়েজ ইভেন নাম্বার অফ সেলের দরকার হবে আমাদের, যেটা আমরা পরবর্তীকালে থিওরেমে প্রমাণ করব। আচ্ছা এইখানে এবার আমরা লিখছি দেখো নাও, নাও we have to choose, now we have to choose that minimum value of theta, that minimum value of theta, we have to choose that minimum value of theta, যে minimum value of theta এর জন্য কি হবে we have to choose that minimum value of theta, ঠিক আছে, যেটা কি করবেন না such that, কমা দিয়ে লিখছি দেখো such that all the cell evaluation, all the cell evaluations, such that all the cell evaluations, যে সেল ইভালুয়েশন গুলো কোন সেল ইভালুয়েশন গুলো নেবো না অফ দ্য সেলস অফ দ্য all the such that all the cell evaluation of the cell forming the loop, এখানে আমি ফর্মিং দ্য লুপ কথাটা তলায় আন্ডারলাইন করছি, ঠিক আছে, মানে যে সেলগুলো লুপটাকে ফর্ম করছে সেই সেল ইভালুয়েশন গুলো, সেই সেলের সেল ইভালুয়েশন গুলো তোমাকে কি হতে হবে না such that all the cell evaluation of the cell forming the loop will remain positive, will remain positive। তাহলে আমরা সেই জন্য আমরা কি করলাম না সেই জন্য এখান থেকে লিখছি দেখুন therefore we put 1 minus theta is equal to 0, তার মানে কি হচ্ছে না দ্যাট ইজ থিটা সমান 1। আচ্ছা এবার আমি যেটা করব নতুন যে বেসিক ফিজিবল সলিউশনটা হবে মানে থিটার মানটা 1 বসিয়ে আবার আমি টেবিলটাকে ড্র করব, এবং টেবিলটা ড্র করার পর আবার তোমাকে এই ইউআই ভিজে এগুলো বার করতে হবে, এবং বার করার পর তারপর আবার তোমাকে নন বেসিক সেলের সেল ইভালুয়েশন ক্যালকুলেট করতে হবে, এবং সমস্ত এআই যেগুলো কিন্তু লেস দেন 0 আসতে হবে, তবেই অপটিমাল সলিউশন রিচ করবে। তাহলে দেখো এরপরে আমি টেবিলটা এবার লিখছি, খেয়াল করবে। তাহলে এখান থেকে দেখো আমি থিটার মানটা এবার 1 বসিয়ে নিচ্ছি, ঠিক আছে, তোমরা টেবিলটা আবার ড্র করো, টেবিলটা ড্র করে দেখো কি কি লিখবে বলে দিচ্ছি। এখানে তোমার হবে 2 11 10 3 7, এদিকে হয়ে যাবে দেখো 1 4 7 2 1 3 9 4 8 12। আচ্ছা এবার দেখো তোমার এইখানে কি কি ছিল না বেসিক সেলের ঘরেতে দেখবে দেখো 3 এইখানটাতে 4 ছিল, 4 বসিয়ে নিলাম, ভালো করে খেয়াল করবে 4 ঘরটা কিন্তু আর 2 থাকবে না, তখন 4 ঘরটা কত হয়ে যাবে 1 হয়ে যাবে। আচ্ছা নেক্সট দেখো 2 ঘরে এক্সট্রা একটা 1 এখানে থিটা ইয়ে করেছি, এই ঘরটা তাহলে 1 হয়ে গেল। আচ্ছা এখানে 1 করসপন্ডিং এ যেমন 6 ছিল, এটা দেখো 6 লিখে ফেললাম, এইগুলো দেখো 3 হবে, এটা
তার পাশের ঘরটা দেখো হবে কত 2, বোঝা যাচ্ছে তো? বুঝতে না পারলে বলবে। 3 2, আচ্ছা। তারপরের ঘরটা দেখো, তারপরের ঘরটা কিছু ছিল না, তারপরের ঘরটা দেখো আমাদের কিছু ছিল না, তাহলে আমরা এই ঘরটা যেমন 4 ছিল 4 লিখে নিলাম, আর এই ঘরটা দেখো 0, ঠিক আছে? এটা এখানে আমি আর লিখছি না। তাহলে এবার তোমাকে কি করতে হবে না, ঠিক আগের মতো করে আবার তোমাকে সেল ইভালুয়েশন ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? এবং সেল ইভালুয়েশন ক্যালকুলেট করার পর আবার তোমাকে দেখতে হবে যে নন বেসিক সেলে তোমার কি বলবো, নন বেসিক সেলে তোমার সেল ইভালুয়েশন গুলো আর অল নেগেটিভ আসছে কিনা। তাহলে এরপরে সেল ইভালুয়েশন কিভাবে ক্যালকুলেট করব না, ঠিক আগের মতো করে আমি দেখো বেসিক ভেরিয়েবল ইউভি ইকুয়েশন সলিউশন বলে লিখতে হবে, আবার সেল ইভালুয়েশন অফ নন বেসিক সেলেরও টেবিল করতে হবে। তাহলে আমি দেখো চলে যাচ্ছি এরপরে বেসিক ভেরিয়েবল। প্রথম অঙ্কটা এত ডিটেলসে করছি, এত ডিটেলসে করার টাইম পাবি না, এরকম কাজ এমন অঙ্কও আছে, ঠিক আছে? এরকম কাজ কোনো কোনো অঙ্কেতে 2 থেকে 3 বার করতে হবে, এমন অঙ্কও আছে এখানে। বেসিক ভেরিয়েবল ইউ কমা ভি ইকুয়েশন, ইউ কমা ভি ইকুয়েশন জিনিসটার সাথে মানে ইয়ে হয়ে গেলে তারপরে এত আমি লিখবো না বা এত টেবিল করেও করবো না। সলিউশনস প্রথম অঙ্ক বলে এত ডিটেলসে দেখাচ্ছি। আচ্ছা, বেসিক ভেরিয়েবলের ঘরে দেখ এটা কত হয়ে যাবে তখন বল, 1 1 1 2 1 3 1 4, তার মানে x14। আচ্ছা, এইখানে লিখে নে ইউআই, এটা u1 u2 u3, এটা v1 v2 v3 v4 v5। আচ্ছা, x14 এ বল ইউভি ইকুয়েশনটা কত হবে না, u1 প্লাস v4 ইজ ইকাল টু 3। তারপরেরটা দেখ হবে x22, x22 দেখ ইকুয়েশন হবে u2 প্লাস বল v2, ঠিক আছে? u2 প্লাস v2 ইজ ইকাল টু দেখ হয়ে যাবে 4, হবে তো? u2 প্লাস v2 ইজ ইকাল টু 4। আচ্ছা, তারপরে বল এইখানটা কত হবে, নেক্সট হচ্ছে তোর x, x এটা তোর কত হচ্ছে 24, x24 এটা তোর কত হয়ে যাবে না u2 প্লাস v4, ঠিক আছে? u2 প্লাস v4 ইজ ইকাল টু বল 2, u2 প্লাস v4 ইজ ইকাল টু 2 হলো, দেখবি ভালো করে। আচ্ছা, এটা হবে x25, নেক্সট বেসিক ভেরিয়েবল হচ্ছে x25, এটা বল কত হবে u2 প্লাস v5 সমান হচ্ছে 1। আচ্ছা, নেক্সট বেসিক ভেরিয়েবল হচ্ছে x31, x31 এর করসপন্ডিং এ বল এটা কত আসছে u3 প্লাস v1 ইজ ইকাল টু 3। আচ্ছা, x32 এটা করসপন্ডিং এ আসবে দেখ u3 প্লাস v2 সমান হচ্ছে 9। আচ্ছা, তারপরে বল বেসিক ভেরিয়েবল x32 হলো, তারপরেরটা আসছে x33, ঠিক আছে? x33, তাহলে তার করসপন্ডিং এ বল বেসিক ভেরিয়েবলে এটা কত হবে u3 প্লাস v3 ইজ ইকাল টু 4 হলো। এবার খেয়াল করে দেখ এখানে আমাদের এই সেকেন্ড রো এবং থার্ড রো দুটো রোই কি করে রয়েছে বল দেখি না, দুটো রোই কন্টেন্ট করে রয়েছে ম্যাক্সিমাম নাম্বার অফ বেসিক ভেরিয়েবল। কি বললাম বুঝেছিস? সেকেন্ড রো এবং থার্ড রো, ঠিক আছে, এই দুটো রোই কিন্তু আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ বেসিক ভেরিয়েবল কন্টেন্ট করে রয়েছে। তাহলে আমি আগের মতো করে মনে কর u3টা কি আমরা অ্যাসিউম করে নিচ্ছি, লেট আস অ্যাসিউম u3 ইজ ইকাল টু 0। তাহলে দেখ u3 যদি 0 করি তাহলে এখানে কি হবে না u3 সমান 0, ভালো করে খেয়াল করবি, v3টা হবে কত 4। কেউ কিন্তু u2টাকেও 0 করে করতে পারে, ঠিক আছে? u2টাকে 0 করে ধরে করতে পারে তখনই যদি এই সেটগুলো সলিউশনগুলো যেন বার করা যায়, তবেই সে u2 সমান 0 ধরেও কিন্তু করতে পারে, শেষে অ্যান্সার একই আসবে, কোনো অসুবিধা হবে না তাতে। আচ্ছা, এইখানে দেখ u3 ইজ ইকাল টু 0 আর v2 ইজ ইকাল টু হবে দেখ 9, এইখানে দেখ হবে u3 ইজ ইকাল টু 0, v1 ইজ ইকাল টু হবে 3। আচ্ছা, এবার বল এইখান থেকে দেখ v2টা 9 পেয়েছি, ঠিক আছে? তাহলে এইখান থেকে দেখ v2টা যদি 9 হয়, v2টা 9 হলে u2টা কত হবে বল -5 হলো। আচ্ছা, u2টা যদি এইখানে -5 হয় তাহলে v4টা কত হবে বল 7।
দেখছিস তো ভালো করে? v4টা হবে 7। আচ্ছা u2টা যদি এইখানে -5 হয় তাহলে v5টা হবে কত? না v5টা আসছে 6। ঠিক আছে, সলিউশন ঠিক আছে তো রে? u2 -5 হলে v5 হচ্ছে 6। আর v4টা দেখ আছে 7। তাহলে v4 যদি 7 হয় তাহলে u1টা হবে কত? -4। মানগুলো এবার লিখে নে। তাহলে u1 সমান হয়ে গেল -4। u2টা পেয়েছিস দেখ -5। u3 0 পুট করেছি 0। v1টা পেয়েছি আমি, v1টা পেয়েছি দেখ 3। v2টা পেয়েছি আমি 9। v3টা পেয়েছি আমি v3 বল কোথায় আছে v3? v3টা 4। লেখ v3টা 4, টেবিলের পাশে ওখানে লিখে নিবি যেমন ভাবে লিখছি আমি। আচ্ছা v4টা পেয়েছি দেখ, v4 হচ্ছে 7 আর v5টা হচ্ছে তোর 6। হলো? তাহলে দেখ আমি ইউআই ভিজে গুলোর মান সব লিখে নিলাম। আচ্ছা এরপরে নেক্সট আসছি সেল ইভালুয়েশন অফ নন বেসিক সেল। নেক্সট পরে আবার একটা টেবিল করবি, মাথার উপর হেডিংটা দিয়ে রাখ সেল ইভালুয়েশন অফ নন বেসিক সেল। সেল ইভালুয়েশন অফ নন বেসিক সেল। তাহলে আমি এখানে দেখ আগের মতো করে নন বেসিক ভেরিয়েবল করলাম, আর এই দিকটা আমি লিখলাম কি না, এই দিকটা লিখলাম aij ইজ ইকাল টু ইউআই প্লাস ভিজে মাইনাস সিআইজ। আচ্ছা এইখানে দেখ আমি ভেরিয়েবলগুলো লিখে নিচ্ছি x11 x12 x13 x14। আচ্ছা ফার্স্ট রোয়ের প্রথম এলিমেন্টগুলো সব লিখে নিয়েছি দেখ। তাহলে এখান থেকে দেখ আরো টেবিলটা থেকে তাড়াতাড়ি হবে এইভাবে এই ইয়ে করার থেকে। খুব ভালো করে দেখ, দেখ এইটা প্লাস এইটা -2, তাহলে করলে কত হবে? -3। এখানে লিখে নিলাম দেখ। তারপরে 9 -4 মানে কত? 9 - 4 মানে 5, -11 মানে -6। বুঝতে পারছিস তো কি করে করছি? প্রথমটা -3 হলো, তারপরেরটা -6 হলো। তারপরে দেখ 4 -4 মানে 0, -10 মানে এটা হয়ে গেল -10। আচ্ছা 6 -4 মানে 2, -7 -9। আশা করি বুঝতে পারছিস। ঠিক আছে, এইভাবে এই ছক করার থেকে মানে এইভাবে করাটা আরো ইজি হয়, বা এইভাবেই করাই আর কি। এবার প্রথম অঙ্ক বলে এত মানে লিখে লিখে তোদের বোঝার সুবিধার জন্য অত লিখে লিখে করছি আমি। আচ্ছা এইখানে হবে দেখ 3 - 5, 3 - 5। হ্যাঁ বল। হ্যাঁ কারণ এই তো u1 প্লাস v3 মানে 4 - 4 মানে 0 আর মাইনাস কত? আচ্ছা এখান থেকে দেখ, এখান থেকে কত আসবে? 3 - 5, 3 প্লাস -5 মানে -2 -1 মানে -3 হলো। এগুলো কিন্তু ডান দিকে কর্নারে লিখতে হবে, যেভাবে গোল করে লিখছি ওইভাবে লিখবি। আচ্ছা এরপরে দেখ এটা বেসিকের ঘর, এটা নন বেসিক সেলে দেখ 4 - 5 মানে -1 -7 মানে হয়ে গেল দেখ -8। আচ্ছা নেক্সট দেখ এইখানেতে 7 + 0 -8, তাহলে 7 + 0 -8 মানে -1। আর এখানে দেখ 6 + 0 -12 মানে -6। তার মানে কি দেখতে পেলি বল দেখি এখানে? না তার মানে দেখতে পাওয়া গেল যে তোর নন বেসিক ভেরিয়েবল সেল ইভালুয়েশন অফ নন বেসিক সেলের ঘরগুলো মানে সমস্ত এআই যেগুলো দেখ লেস দেন 0 এসছে। এটা কিন্তু কোনো কোনো অঙ্কে এই স্টেপে নাও আসতে পারে। তাহলে তখন কিন্তু আবার তোকে লুপ ফর্ম করতে হবে, আবার লুপ ফর্ম করে আবার এই জিনিস ক্যালকুলেশন করতে হবে। কি বলছি আশা করি বুঝতে পারা যাচ্ছে কথাগুলো। তো যাই হোক এবার তাহলে দেখ আমি এই ঘরটা এবার ফিল আপ করে নিচ্ছি। ঠিক আছে, ঘরটা বলতে কলামটা আর কি ফিল আপ করে নিচ্ছি। তাহলে দেখ a11 সমান একবারে আমি মানগুলো দেখ এখানে লিখে নিচ্ছি -3, a12 পেয়েছি দেখ -6, a13 পেয়েছি দেখ আমি -10, a14 পেয়েছি দেখ -9।
এমন কোনো মানে নেই যে তোকে সেকেন্ড টেবিলই যে তোর চলে আসবে, অপটিমালিটি কন্ডিশন স্যাটিসফাই করে যাবে, তার কোনো কিন্তু মানে নেই। এর পরেও কিন্তু হতে পারে, ঠিক আছে। এরপরে যদি হয় তাহলে তোকে আবার সেই বার করতে হবে কোনটা পজিটিভ আসছে, সেইটা যে ঘরে পজিটিভ আসছে সেটাকে আবার থিটা ঢোকাতে হবে সেই ঘরটাতে, দিয়ে তারপরে আবার থিটাটাকে ওই অল্টারনেটিভলি পজিটিভ নেগেটিভ করে তোকে থিটাটাকে অ্যাডজাস্ট করতে হবে এবং লুপটাকে ফর্ম করতে হবে। তারপরে থিটার মিনিমাম ভ্যালুর জন্য তোকে ওই সেল ইভালুয়েশনগুলো যাতে করে সমস্ত রিমেন পজিটিভ থাকে সেই জন্য থিটার মিনিমাম ভ্যালুটা নিতে হবে, দিয়ে থিটার মিনিমাম ভ্যালু নিয়ে আবার এরকম একটা টেবিল ফর্ম করতে হবে, আবার তোকে বেসিক ভেরিয়েবলের এই ছক করতে হবে, দিয়ে সেল ইভালুয়েশন অফ নন বেসিক সেলের ঘর করে তোকে আবার কি করতে হবে না এআই যেগুলো আবার লেস দেন জিরো আসছে কিনা, সমস্ত এআই যেগুলো লেস দেন জিরো আসছে কিনা তোকে দেখতে হবে। যতক্ষণ না সমস্ত এআই যে লেস দেন জিরো আসছে ততক্ষণ পর্যন্ত এই স্টেপ কিন্তু কন্টিনিউ করে যেতে হবে আমাদেরকে। তাহলে এখান থেকে দেখ আমি পাচ্ছি x14, তার করসপন্ডিং এ দেখ সেল ইভালুয়েশন a14টা -9 পেলাম। আচ্ছা এরপরে দেখ এটা আছে তোর x21, তাহলে x21 তার করসপন্ডিং এ দেখ a21টা পেয়েছি আমরা -3। আচ্ছা তারপরেরটা আছে দেখ x আমাদের আছে বল x23, ঠিক আছে, x23 করসপন্ডিং এ a23 পেয়েছি আমরা -8। আর তারপরে দেখ x34, ঠিক আছে, তার করসপন্ডিং এ a34টা পেয়েছি আমরা -1। আর শেষটা হচ্ছে x35, তার করসপন্ডিং এ পেয়েছি দেখ a35 সমান -6। তাহলে আমাদের নন বেসিক সেলের সেল ইভালুয়েশন গুলো ক্যালকুলেট করা হয়ে গেল, এবং এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি না নন বেসিক সেলের সেল ইভালুয়েশন গুলো ক্যালকুলেট করার পর দেখা যাচ্ছে যে সমস্ত এআই যেগুলো দেখ লেস দেন জিরো হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে এবার কি লিখছি ভালো করে খেয়াল করবি, এখান থেকে দেখ তাহলে আমি বলছি এবার নাও নাও সিন্স তোরাও খাতায় লিখে নিবি কথাগুলো। নাও সিন্স কি বলতে পারবো না, নাও সিন্স দ্য সেল ইভালুয়েশন অফ দ্য নন বেসিক সেল, নাও সিন্স দ্য সেল ইভালুয়েশন of the non-basic cell ঠিক আছে, সেল ইভালুয়েশন অফ দ্য নন বেসিক সেলস আর কি হয়ে গেল আর নেগেটিভ, সিন্স অল দ্য সেল ইভালুয়েশন লিখবি, অল দ্য সেল ইভালুয়েশন অফ দ্য নন বেসিক সেল আর নেগেটিভ, হয়েছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি না শো অপটিমালিটি হ্যাজ বিন, শো কমা দিয়ে লিখছি দেখ, শো দ্য অপটিমালিটি condition has been reached and the required ঠিক আছে অপটিমালিটি কন্ডিশন হ্যাজ বিন রিচ করে গেল, এবং and the required optimal solution তাহলে কি হয়ে যাবে বল না required optimal solution is, তাহলে দেখ সেক্ষেত্রে অপটিমাল সলিউশনটা কি পাবো আমরা। আচ্ছা রিকোয়ার্ড অপটিমাল সলিউশনটা তাহলে দেখ ফাইনাল টেবিলেতে কি কি পাচ্ছি দেখ, দেখ এইটা হচ্ছে তোর x14 সমান হচ্ছে 4, ভালো করে খেয়াল করবি, তাহলে x14 ইজ ইকাল টু 4 হলো। তারপরে দেখ x22 সমান 1, x22 সমান হয়ে গেল 1, x14 4 x22 1। নেক্সট হচ্ছে দেখ x24 সমান 1, x24 সমান হচ্ছে 1 ফাইনাল একদম টেবিলেতে। আচ্ছা নেক্সট হচ্ছে দেখ x25 ইজ ইকাল টু কত আছে এখানে 6, তাহলে x25 ইজ ইকাল টু 6। তারপরে দেখ নেক্সট হচ্ছে তোর x31 সমান 3, কমা দিয়ে লিখছি দেখ x31 সমান 3, x32 সমান 2, কমা দিয়ে x33 ইজ ইকাল টু 4, x33 ইজ ইকাল টু 4, এবং এর সাথে দেখ and the corresponding minimum cost
কি হয়ে যাবে না করসপন্ডিং মিনিমাম কস্ট ইজ ইকাল টু, বল তাহলে করসপন্ডিং মিনিমাম কস্টটা কত লিখবো না যেমন নিয়ম তোর, অর্থাৎ 4 × 3 মানে 12, ঠিক আছে 12 + 4, কস্টটা দেখবি ভালো করে, 12 + 4, তারপরে বল কত হবে 12 + 4 + 2 + 6, 12 + 4 + 2 + 6, আচ্ছা তারপরে দেখ 9 + 18 + 16, 9 + 9 + 18 + 16 দিয়ে এখান থেকে তাহলে যোগ করে বল 12 আর 4 16, আর 2 18 আর 6 24, আর 9 33, ঠিক আছে 33 আর 18 হচ্ছে তোর কত, 33 আর 18 হচ্ছে তোর 51, আর এইদিকে হচ্ছে তোর 67, ঠিক আছে। তাহলে মিনিমাম কস্টটা দেখ আমরা পেয়ে গেলাম 67, এবং অপটিমাল সলিউশনটা হয়ে গেল তোর, এই যে সলিউশনগুলো লিখলাম এটাই হয়ে যাচ্ছে তোর অপটিমাল সলিউশনগুলো। তাহলে দেখ ইউভি মেথড অ্যাপ্লাই করে কিভাবে আমরা কোনো একটা ট্রান্সফরমেশন প্রবলেমে অপটিমাল সলিউশন এবং তার সাথে করসপন্ডিং মিনিমাম কস্টটা বার করলাম। এখানে তাহলে দেখ শেষ হলো অঙ্কটা।